ডক্টর ইউনূস আমাদের ঘাড়ে গৃহযুদ্ধ চাপাবেই। আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য, বাঙালি যতই চেষ্টা করুক না কেন এড়িয়ে যাওয়ার জন্য, সেটা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় তারা রাখবে না। আপনাদের মনে আছে ১৯৭১ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। আ বাঙালিরা অনেকভাবে চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া যায়। ৭০-এর ঘূর্ণিঝড় হলো, নির্বাচন পেছানোর জন্য দাবি করা হলো। পশ্চিম পাকিস্তানের শাসকরা কোনোভাবে নির্বাচন পেছাতে দিতে রাজি নয়। তারপরে বাধ্য হলো, বাঙালি নির্বাচনে গেল, নির্বাচনে জিতলো এবং জেতার পরে ক্ষমতা আরোহণের জন্য চেষ্টা করলো। বিভিন্ন আলোচনা গোলটেবিল চলতেই থাকলো। কোনোভাবেই তারা আমাদেরকে ক্ষমতা দিতে রাজি হলো না এবং শেষ পর্যন্ত তারপরেও যখন কোনোভাবে বাঙালিকে একটা লেভেলের পরে আর উস্কানো গেল না, যখন তারা তখনকার সংসদ অধিবেশন বাতিল করে দিল, বাতিল করে দেওয়ার পরেও বাঙালির অস্ত্র হাতে তুলে নিল না, তখন তারা ২৫শে মার্চ রাতে ক্র্যাকডাউন করলো এবং আমাদের হাজার হাজার মানুষকে খুন করে ফেললো। এমন একটা পরিস্থিতি তৈরি করলো, বাঙালির আসলে পাল্টা অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া, পাল্টা যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস এবং ওয়াকার মিলে এখন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, এটা হুবহু একই পরিস্থিতি তৈরি করছে এবং শান্তিপ্রিয় সাধারণ বাঙালির পক্ষে কতদিন সেটা এড়িয়ে চলা সম্ভব হবে আমার খুবই ভয় হচ্ছে। যতই আমি আপনি চেষ্টা করি না কেন, যতই আমি আপনি চাই এই দেশটা শান্তিতে থাকুক, কিন্তু যে যারা ক্ষমতায় এসেছে তারা যে নৃশংস, বাঙালির প্রতি তাদের যে নৃশংস ক্ষোভ, রাগ, তারা যে একেবারে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে যাচ্ছে এই জাতির, সেই চেষ্টা থেকে তারা আমাদেরকে বিরত হতে দিবে না এবং এই বিরত হতে না দেওয়ার জন্যই তারা গত কয়েকদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখবেন যে যা করছে তারপরে অনেকটা সেই ইয়াহিয়া খান টিক্কা খানের মতো অবস্থা, যে তুই আর কতদিন বাবা, তুই কতদিন সহ্য করে থাকবি, কতদিন ভদ্রতা দেখাবি। ভয়ের বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের কারোই এই দেশের প্রতি, দেশের মানুষদের প্রতি কোনো ধরনের মায়া মহব্বত নয়। এদের অধিকাংশই শেষ পর্যন্ত কোনো দায়িত্ব নিবে না এবং পুরো দেশটা গাড্ডায় পড়লো না বিপদে পড়লো, এদের কিছুই যায় আসে না। মুশকিল হচ্ছে আমার আপনারা যারা, আমরা যারা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মকে, আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশে আছে, দেশে বড় হতে চায়, দেশে নেতৃত্বে আসতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই বিপদটা হবে। এটা হচ্ছে খুব মন খারাপের বিষয়। কী পরিমাণ উস্কানি দেওয়া হচ্ছে আপনি চিন্তা করে দেখেন। একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এইখানে ওইখানে গিয়ে আগের দিন একেবারে রুটিন করে যে কালকে ওইখানে গিয়ে ভাঙবো, পরশু ওইখানে গিয়ে ভাঙবো। একটা জঙ্গলি অবস্থা, একটা মানে জঙ্গলের আইনত বোধহয় চেয়ে ভালো। আমার তো মনে হয় যে আফ্রিকার সবচেয়ে নৃশংস জাতি যেগুলো আছে, তারাও বোধহয় এই ধরনের এইটুক সভ্য ইতিমধ্যে হয়ে গেছে, যে অবস্থা এখন বাংলাদেশে চলছে। এবং এটা খুব প্রকাশ্যে করা হচ্ছে এবং সরকার এটাকে খুব প্রমোট করে যাচ্ছে। সরকার এই, আপনি গোটা ঢাকা শহর তাণ্ডব যারা রটাচ্ছে, আপনি দেখবেন হাতে কোনো 2 থেকে 300 লোক হবে এবং এদেরকে কন্ট্রোল করে ফেলা কোনো বিষয় না, কিন্তু সরকার এটা কন্ট্রোল করতে চাচ্ছে না এবং তারা অপেক্ষা করে, ভাঙচুর হয়, মারামারি হয়, তারপরে গিয়ে পরের দিন তারা একটা বিবৃতি দেয়, আমরা কিন্তু সব কিছু নজরে রাখছি, আমরা কিন্তু দেখে ফেলামু, খাওয়া ফেলামু, তীব্র নিন্দা জানাবো। এই গোটা জিনিসটাই করা হচ্ছে অনেকটা আমাদের সাথে ফাইজলামি করতেছে, আমাদের সাথে ইত্রামি করতেছে এই লোকগুলা, যে দেখ আমিও পারি। মুশকিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবং এই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যখন শুরু হবে, এই লোডেরা সামলাতে পারবে না। এই ধরনের যে গৃহযুদ্ধ, যেটা অবশ্যম্ভাবী এখন মনে হচ্ছে আমার কাছে, যেটা এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা আমরা করি না কেন সকলে মিলে, যতই আমরা শান্ত করার চেষ্টা করি না কেন, যতই আমরা চেষ্টা করি লোকজনকে বুঝাতে, একটা সময়ে সব লোক এটা বুঝবে না, সব লোক কিন্তু এটা মানবে না এবং তারা পাল্টা আক্রমণ, পাল্টা লড়াইয়ের মধ্যে নেমে যাবে। এটা একটা বিপজ্জনক অবস্থা হবে এবং যখন এই জিনিসটা হবে, তখন আমাদেরকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা দেখবেন যে এই ইউনূসের যে সুশীল দালালগুলো আছে, এদের হাত থেকে বাঁচতে হবে, এরা যাতে আর ভবিষ্যতে কাউকে বিভ্রান্ত করে না ফেলতে পারে, এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে। আপনি দেখবেন এই যে গতকালকে প্রথম আলো, ডেইলি স্টারের মধ্যে হামলা হয়েছে, মানে এটা হয়েছে ভাই, সত্যি কথা বললে আপনারা সকলে জানি, সরকারের পত্রিকা, সরকারের লোক হামলা করছে, আমার আপনার কি করার আছে? এই তো লাথিপুতা খাওয়ার পরে প্রথম আলোর সাজ্জাদ শরীফ দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হামলা হয়েছে। ওরে আল্লাহ রে, ওরে তোমার সরকার, তোমার এমন ভাবমূর্তি আছে, মানে ল্যাংটার নাই বাটপাড়ের বই ইউনূসের ভাবমূর্তি, আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে। মানে কবিতা ছিল না যে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? প্রথম আলোর অবস্থা হয়েছে, করেছ বলাৎকার তবুও বলি চমৎকার। চমৎকার তো বলতেই হবে, কারণ ওই যে অন্য বাইরের কেউ বলাৎকার করলে তাও গিয়ে থানায়
একটা ধর্ষণ মামলা করা যায়, আর নিজের ছেলে পেলে যখন বলাৎকার করে যায় তখন বাপ চাচা তো চুপ করা ছাড়া থাকার কোনো উপায় নেই। প্রথম আলো হচ্ছে এই অবস্থা, সরকারের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হচ্ছে ভাই, মানে এবং এই জন্যই হামলা করা হয়েছে। মানে তারপরও তারা এই অথর্ব, এই নৃশংস এই সরকারকে, এই হিংস্র সরকারকে তারা তারপরেও পাস দিয়ে যাবে। এবং তারপরে যথারীতি আমাদের কিছু যে তথাকথিত সুশীল দেখলাম 12-14 জন গিয়ে একটা করে কাগজের ব্যানার টাঙ্গায়া দাঁড়ায় থাকলো। এইগুলো করা হয় কেন? যখন মানুষ খুব অনেক ক্ষুব্ধ হয়, অনেক রেগে ওঠে, এই রাগটা, এই গ্যাসটা বের করে দেওয়ার জন্য এই দালালদেরকে নামানো হয়। এই দালাল লাগে হালকা ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর কি। একই ঘটনা দেখলাম আমরা ছায়ানটের ক্ষেত্রে। ছায়ানটে গেছে আরেক বাটপার, এটা হচ্ছে ওই কি সংস্কৃতি উপদেষ্টা, ওই যে সবাই বলে আমাদের ইন্টারপাস উপদেষ্টা একজন আছে না, ড্রোন চালায় ফারুকি। সো ওই ফারুকি ওইখানে গেছে। আমি বুঝি না, ছায়ানটের কর্তা ব্যক্তিরা তো এরা তো বাইন্দা রাখা দরকার ছিল ছায়ানটের মধ্যে, মানে ওইভাবে যদি ক্ষুব্ধ আপনারা হইতেন। এরে নিয়ে দেখাচ্ছে, এবং সে কিন্তু গতকালকেও জানে, পরশু, মানে ছায়ানট ভাঙা হবে তো 3 দিন ধরে জানে। মানে আপনারা জানেন যে এনসিপির নেত্রী একটা আছে দিলশান আরা বাদল, সে আগে থেকে এটা বলে বেড়াচ্ছে, বা আরও অনেকেই ইঙ্গিত দিচ্ছে। তারপরে ধরেন আজকে মানে এই ভিডিওটা যখন করছি, উদীচিতে হামলা হয়েছে। উদীচি থেকে আপনাদের অনেকেই মনে থাকতে পারে আমাদের আনু মোহাম্মদ স্যার সহ ওনারা গিয়ে দ্রুহযাত্রা করেছিলেন এবং গান গাইতে গাইতে গিয়েছিলেন। আমি আশা করি যে এখন যখন তাদের উপরে হামলা হয়েছে, ওনারা আবার একটা দ্রুহযাত্রা বা কিছু একটা করবেন, কারণ একটা প্রতিবাদের তো প্রয়োজন আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে গ্যাস বের করে দেওয়া প্রতিবাদের যে খেলাটা হচ্ছে, এই খেলাটা আলটিমেটলি কতদিন টেকসই হবে এইটা আমার বেশ সন্দেহ হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এখন খুব বেশি বিক্ষুব্ধ, বেশি রেগে মেগে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সাইড লাইনে থাকেন, আপনারা গ্যালারিতে বসে থাকেন। এইটা হচ্ছে আলবদরে লালবদরের যুদ্ধ, এবং আলবদরে লালবদরের এই সাময়িক যুদ্ধ। এরা এই খেয়ে করে তাদের শক্তিটা ক্ষয় হোক। তারা যারা টোটাল লোকজন মিলে এই যে দেশের উপরে যে বিপর্যয়টা এনেছে এবং আনার পরে, এটা অবশ্যম্ভাবী। এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, পৃথিবীর সবখানে হয়েছে। একটা কথা আছে যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে, এবং ইতর প্রাণী সবগুলোই তাদের সন্তানকে খেয়ে ফেলে। তো এখানে একজন আরেকজনের খাচ্ছে, মানে এটা দেখে ছাড়া আর আপাতত কিছু করার নেই। বাট আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা চূড়ান্ত ট্রিগার্ড অবস্থায় নিয়ে যেতে চাইবে, তারপরে গিয়ে এখানে একটা বড় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা যাবে না। মানে আপনি জাস্ট চিন্তা করেন, জাতীয় কবির কবরস্থানে তার পাশে উসমান হাদিকে কবর দিচ্ছে সরকার। সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই, তার লাশ অপেক্ষায় ছিল। সেই এখন তো বলবেন যে আপনি ভদ্রলোক শুয়োরের বাচ্চাকে গালি দেন। এরা কিন্তু মতিয়া চৌধুরীর কবরের জায়গাটা দেয় নাই, এবং শেষ পর্যন্ত মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে কবরস্থ করতে হয়েছে। এবং এরা উসমান হাদি মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার জন্য প্রার্থনা করি। তার বাচ্চাটার জন্য স্পেশালি আমার খুবই মনটা খারাপ হয়েছে, বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে। কিন্তু এটা আপনাকে মানতে হবে, ওসমান হাদি এই সংগ্রামের, এই যুদ্ধের পার্ট, যেখানে জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ মারা গেছেন। ওসমান হাদি যদি আপনি বলেন যে জাতীয় কবির পাশে তাকে শায়িত করতে হবে, কোন যুক্তিতে? মানে উনি কেন বিখ্যাত? আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে ওসমান হাদিকে আমরা দেখেছি, যখন সরকার পতনের পরের একটা ভিডিও দেখা যায়, উনি হই রই আওয়ামী লীগ গেল কই বলে আসছেন, এবং পরবর্তীতে জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। উনি একটা সংগঠন তৈরি করেছিলেন, ইনকিলাব সেন্টার, ভালো, উনি কালচারাল কাজকর্ম করছিলেন। কিন্তু মূলত উনি আসলে যে কাজগুলো করছেন, উনি নিজে বলেছেন যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙতে হইলে এখন আর উনি ফ্রি ভাঙবেন না, 10 লক্ষ টাকা করে দিলে উনি ভাঙবেন। এবং এই যে বিভিন্ন জায়গায় এই যে অশান্তি তৈরি করার যে সিস্টেমগুলো চলছিল, মানে উনি বিখ্যাত কেন? উনি বিখ্যাত হচ্ছে যখন গোপালগঞ্জে ওয়াকার বাহিনী নির্দোষ মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে, ঘরে বাড়িতে গিয়ে হামলা করছে, তো উনি একটা ডায়ালগ দিয়েছিলেন যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলা দাও 10 পোলাদের। এই কারণেই কিন্তু উনি বিখ্যাত। সো এই ডায়ালগটা দেওয়ার কারণে কবি নজরুলের সৃষ্টির সাথে তার এই সৃষ্টিকে মিলিয়ে একই সাথে জাতীয় কবির কবর, মানে কামান, মানে বেশি বললে ওরা হয়তো, এখন আমি যদি বেশি বলি তো কাজী নজরুল ইসলামরা হয়তো কবর থেকে তুলে বের করে ফেলা হবে। ভাই আপনি সাইডে যান, আপনি গিয়ে বুড়িগঙ্গার পাড়ে গিয়া গান মসজিদের ওই পাশে তোমার কবর দিও ভাই, বুড়িগঙ্গার নদীর পাড়ে একটা মসজিদের পাশে কবর দিলেই তো হইলো, করতে পারে। সো এত বেশি বলছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ট্রিগার পয়েন্টে আছে, এবং এই ট্রিগার পয়েন্টে যখন এই দেশটা আছে,
তখন এই যে দালাল শ্রেণী, বিশেষ করে এই যে সুশীল দালাল শ্রেণী, এদের বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। কারণ আপনি মনে রাখবেন, যে লোকটা একেবারে মাথায় ধরেন পাগড়ি গামছা বান্ধা গিয়া ৩২ নম্বর ভাঙে বা অন্য কিছু ভাঙে, তার কিন্তু নিয়ত খুবই পরিষ্কার। সে কী করবে সে জানে, এবং তাকে দেখলে আপনি জানেন সে কী করতে। সে ৩২ নম্বর ভাঙতে আসছে ভাই, সে প্রথম আলো ভাঙতে আসছে, সে ডেইলি স্টারের কম্পিউটারটা চুরি করতে আসছে। সে জানে যে এটা চুরি করার জন্য কী করতে হবে, হাদির নাম বললে চুরি করাটা সহজ হবে, সে করতেছে। তার এখানে শোক মোক হাবি যাবে কিছু নাই, এরা হচ্ছে পরিষ্কার। কিন্তু যারা মুখোশের আড়ালে সুশীলতা করে বেড়াচ্ছে, যারা মুখোশের আড়ালে প্ল্যাকার্ড ধরিয়ে তথাকথিত প্রতিবাদ করবে, এবং তারা যারা কান্না কান্না কণ্ঠে বলবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই হামলা হচ্ছে, এইসব দালালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এরাই আসলে মানুষের ন্যায্য রাগ, ক্ষোভ, ঘৃণা এবং এই দেশকে বাঁচানোর যে অবশ্যম্ভাবী সংঘাত সামনের দিকে আসছে, সেইখানে কিন্তু পিছন থেকে ছুরি মারতে পারে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গৃহযুদ্ধ চাচ্ছেন, তিনি সেই গৃহযুদ্ধ হয়তো পাবেন। শেষ পর্যন্ত আমাদের সোনার দেশটা পুড়ে ছাই হয়ে যাবে। এই দুঃখ, এই বেদনা আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এই প্রজন্মকে বয়ে বেড়াতে হবে। এই যে পরশু বৃহস্পতিবার রাতে ঢাকা শহর সহ সারা দেশে এত ভাঙচুর হলো, ছায়ানট ভাঙলো, প্রথম আলো ভাঙলো, ডেইলি স্টার ভাঙলো, গতকাল আবার দেখলাম উদীচিতে আগুন দিয়ে ভাঙা হয়েছে। এই যে ১৫২টা স্থাপনা কমপক্ষে সারা দেশে ভাঙা হয়েছে, তার মধ্যে ১২ জন হলো আওয়ামী লীগ নেতার বাড়ি, যেখানে আবার আগুন দেওয়া হয়েছে। ৩২কে ২ দফা আবার আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই এত কিছু ঘটনা ঘটলো, এবং ঢাকার একদম প্রাণ কেন্দ্রে, ক্যান্টনমেন্টের একদম কাছে, অথচ আমরা সেখানে পুলিশি তেমন কোনো তৎপরতা কেন দেখলাম না? কেন সেনাবাহিনী সময় মতো সেখানে এলো না? যদিও দেরি করে এসেছে, সেখানে আবার উপস্থিত জঙ্গিদের কাছে সময় চাচ্ছে যে আমাদের ২০ মিনিট সময় দেন, আমরা একটু ভেতরে গিয়ে চলে আসবো। কেন এরকম হলো? আপনার কি একবার প্রশ্ন জেগেছে মনে, যে কাদের নির্দেশে, কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটলো, এই ভাঙচুরের ঘটনাগুলো ঘটলো, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ছায়ানট সহ আরো অনেক প্রতিষ্ঠান কেন ভাঙচুর করা হলো? এবং আরো ইন্টারেস্টিং হলো, এখানে উদীচী গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যে মোল্লা সেনা অভ্যুত্থান, সেখানে উদীচীর ভূমিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারাও সেদিন লাল বদর সেজেছিল। আর প্রথম আলো, ডেইলি স্টারের কথা কি বলবো, এটা আপনারা সবাই জানেন। এই সামগ্রিকভাবে বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্র হয়, গণতন্ত্র বিরোধী যত ষড়যন্ত্র হয়, -2 যত ষড়যন্ত্র হয়, বিরাজনীতিকরণের পক্ষে যত ষড়যন্ত্র হয়, সবখানে প্রথম আলো এবং ডেইলি স্টার থাকে। কেন এই প্রতিষ্ঠানগুলো ভাঙা হলো? আমার মনেও আপনাদের মতো প্রশ্ন জেগেছিল। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন উত্তর পেলাম, তখন আমি এতটাই অবাক এবং ব্যথিত হয়েছি যে আজকে আপনাদের সাথে সেটা নিয়েই কথা বলবো। তবে তার আগে আরো জরুরি কিছু বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আজকে বাংলাদেশে ৬ জন সেনা কর্মকর্তার লাশ এসেছে। আপনারা জানেন যে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিল, এবং সুদানে এক হামলায় তারা নিহত হয়েছে, এবং আরো প্রায় ১০ বা ১১ জন আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে আগা খান হাসপাতালে চিকিৎসাধীন, এবং সবাই মোটামুটি আশঙ্কামুক্ত। কিন্তু এই যে ৬ জন সেনা কর্মকর্তার দেহ এলো, তাদের এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, এবং আরো কয়েকজন এই বিমানবন্দরের লোকজন, আর্মির লোকজন। কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টার সময় হয়নি এই ৬টি লাশকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার। অথচ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে উন্মাদনা চলছে। এই ওসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিও কেউ কেউ বলছে, তাকে নিয়ে কত মাতম, এবং তার মৃত্যু সংবাদে সারা দেশ জুড়ে ভাঙচুর, সন্ত্রাস, নৈরাজ্য। এটা নিয়ে গতকালও আমি বলেছি, এবং সেনাবাহিনীতে এটা নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ হয়েছে, এবং আজকে তারা আশা করেছিল প্রধান উপদেষ্টার না হোক, অন্তত একজন উপদেষ্টা হলেও সেই লাশগুলো রিসিভ করতে এয়ারপোর্টে যাবে, কিন্তু কেউ যায়নি। আজকে ২৭ বছরের প্রথম আলো, এই ২৭ বছরের পথ চলায় যে কোনোদিন একদিনের জন্য তার প্রকাশনা বন্ধ রাখেনি সরকারি ছুটি ছাড়া, সেই প্রথম আলো গতকাল প্রকাশিত হয়নি।
এবং আজকে প্রকাশিত হয়েছে। এবং আজকে প্রকাশিত হয়েছে, তারা শিরোনাম করেছে প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত। কিন্তু 32 ভাঙলে তারা লেখে যে 32 ভেঙেছে ছাত্র জনতা। ডেইলি স্টার, প্রথম আলো কারা ভেঙেছে? এই প্রশ্নের উত্তর কিন্তু পুরো রিপোর্টটা পড়ে আমি কোথাও পেলাম না যে কারা ভেঙেছে। এটা পুড়িয়েছে, আগুন দিয়েছে, ভেঙেছে, সব লেখা আছে, কিন্তু কারা ভেঙেছে, এটা কি ছাত্র জনতা না কারা, সেটা কিন্তু নেই। আমি আরো অবাক হলাম যে প্রফেসর ইউনূসের সাথে ফোনে কথা বলেছে দুই সম্পাদক, মতিউর রহমান এবং মাহফুজ ভাই, এবং একটা সরকারের প্রধান তিনি ব্যথিত হয়েছেন এই ঘটনায়। শুধু আমাদের মতো আমজনতার মতো তিনিও ব্যথিত হয়েছেন, আর কিছুই তার করণীয় ছিল না। এই যে প্রকাশ্যে একেবারে ভাঙা হলো, তার কি এটা ঠেকানোর কথা ছিল না? এটা কি সরকারের দায়িত্ব না? এবং আরো অবাক করা ব্যাপার কি জানেন, এই মতি ভাই এবং মাহফুজ ভাইকে দেখলাম যে একেবারে গদ হয়ে গেছে, এবং তাদের কথাবার্তা আচরণে মনে হয় এটা বোধহয় আওয়ামী লীগ এসে পুড়িয়ে দিয়েছে, ফ্যাসিস্ট এসে ভেঙে দিয়েছে। মূল ঘটনা হলো, এটা বিশ্বাস করতে আপনাদের অনেকের কষ্ট হবে, কিন্তু আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে। এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা। তার এই নির্দেশ বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী, যিনি একটি ভিনদেশী নাগরিক। এই বিশেষ সহকারী তার খুব ঘনিষ্ঠ একজন প্রবাসী ইউটিউবার, যিনি ফ্রান্সে থাকেন, তার সহায়তা কামনা করেছেন। এবং তখন সেই ফ্রান্সের ইউটিউবার তার আরেকজন অনুসারী ইউটিউবার, যিনি মার্কিন মুলুকে থাকেন, তার সাথে কথা বলেছেন। এবং এইবার আপনারা দুয়ে দুয়ে চার মিলান, দেখবেন যখন ভাঙচুর চলছে, প্রথম আলো ভাঙা হয়েছে, এবার আপনারা ডেইলি স্টারে আসেন, কারা কারা এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছে ফেসবুকের মাধ্যমে। এবং এটার জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছিল, যে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ছুটি, সুতরাং এই ঘটনাগুলো ঘটানো খুব ইজি হবে। এবং এই ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু ওসমান হাদি মারা গেছে, ছাত্র জনতা শোকাহত, তারা স্বতঃস্ফূর্তভাবে শোক জানাতে রাস্তায় নামতে পারে, তাদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বুঝতে পারেন যে এরকম ভাঙচুর হবে এবং সেই ভাঙচুরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না, তখন তিনি মোবাইলটি অফ করে রাখেন। কারণ তিনি জানেন যে ঢাকা শহরে বা সারা দেশে যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটবে, ভাঙচুর হবে, তখন স্বভাবতই মানুষজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজবে। বৃহস্পতিবার রাতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, অনেকেই খেয়াল করেছেন তার মোবাইল বন্ধ ছিল। এবং যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে, তখন পুলিশের আইজিপি ডক্টর বাহার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ পাওয়ার জন্য তাকে ফোন করে দেখেন তিনি মোবাইল বন্ধ, এবং এক পর্যায়ে আইজিপি নিজেও তার মোবাইলটি বন্ধ করে রাখেন। পরে ঘনিষ্ঠ একজনের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দুঃখ করে বলেছেন যে ভালা মানুষের ভাত নাই। তো এই যে মানে টেকনিকটা দেখেন, ডক্টর ইউনূস এটা তার সুন্দর মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই কাজটা করেছে। এই ঘটনাগুলো ঘটার পরে এই যে এতগুলো কমপক্ষে 10 জন মারা গেছে সারা দেশে, কোনো ঘটনায় কোনো মামলা হয়নি। আন্তর্জাতিক মিডিয়ায় যখন ময়মনসিংহের ভালুকার ঘটনাটি এলো, যেমন এই যে দীপুকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে থানা থেকে বের করে নিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া যখন সোচ্চার হয়েছে, তখন 7 জনকে একটা আই ওয়াশের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ডক্টর ইউনূস আবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, তার ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে যোগাযোগ করে বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এইসব ঘটনারও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে। এই ইম্প্যাক্টের ফলে ডক্টর ইউনূস তখন তার বন্ধুর কাছে, জাতিসংঘের বন্ধুর কাছে সহায়তা কামনা করেন, এবং বন্ধু বলছেন যে ঠিক আছে,
ডক্টর ইউনূস, ইউ লিভ ইট অন মি, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি এটা ম্যানেজ করবো। এবং তারপরেই দেখেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে বিবৃতি এসেছে, এবং তারা, আমি অবাক হব না যদি দেখি যে তারা একটা ইনভেস্টিগেশন টিম পাঠায় দিছে বাংলাদেশে। জাতিসংঘের মহাসচিবও দেখলাম ওসমান হাদির মৃত্যু নিয়ে কথা বলেছে। সুতরাং এই যে মেটিকুলাসলি ডিজাইন, এই পুরা ডিজাইনটা খুব নিখুঁতভাবে করা হয়েছে। একটা মাত্র ভুল সেখানে হয়েছে, যে এই এই উগ্র জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা ভারতের চিটাগাং এবং খুলনার স্থানীয় কার্যালয় এবং তাদের যে রাষ্ট্রদূতের পক্ষে যিনি থাকেন, দূতাবাসের পক্ষে, তার বাসভবন আক্রমণ করেছে। দ্যাট ওয়াজ দ্য অনলি মিস্টেক ডক্টর ইউনূস কমিটেড, এবং এইটার জন্য তাকে মাসুল দিতে হবে। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূসকে যারা এখনো চেনেননি তারা একটু মিলিয়ে দেখবেন যে এই মানুষটা এরকমই, এবং খুব নিখুঁতভাবে তিনি এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজকে এই যে সংসদ ভবনে লোক আনা টানা, তিনি একটা গত বছরের জুলাই আগস্টের একটা ভাই বানার চেষ্টা করছেন, কারণ তিনি সরকার পরিচালনায় ব্যর্থ, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বাংলাদেশের জঙ্গিবাদের সর্বত্র উত্থান ঘটেছে, এবং সারা পৃথিবীতেই বাংলাদেশের এই বাস্তব অবস্থাটা কিন্তু মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং নিজস্ব সূত্রের মাধ্যমে সব দেশের কাছেই পরিচিত। সুতরাং এই জায়গা থেকে ডক্টর ইউনূস, এবং কষ্ট এই জায়গায় লাগে যে এই প্রথম আলো ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসানোর জন্য অনেক ভূমিকা রেখেছে, এবং ডেইলি স্টার, সেই প্রথম আলো ডেইলি স্টারের এই বিপদের দিনে ইউনূসের কোনো উপদেষ্টা পাশে গিয়ে দাঁড়ায়নি। এটাই রাজনীতি, এটাই ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান।